এই জায়গাটা দেশের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত একটি ছোট্ট গ্রাম, নাম লাহিড়ীগঞ্জ। মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত গ্রামটি ছিল শান্ত এবং শান্তিপ্রিয়। আর এই গ্রামের মাঝেই ছিল অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হরিনাথ বাবুর বাড়ি। হরিনাথ বাবু পাশের গ্রাম গোপালপুরের মণিকান্ত হাই স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক ছিলেন। 2 বছর আগে অবসর নিয়েছেন। সংবাদপত্র আর বই পড়া ছাড়াও গরু ছাগল নিয়েই হরিনাথ বাবুর সময় কেটে যেত। হরিনাথ বাবুর একটা গোয়াল ঘর ছিল। সেই গোয়াল ঘরের মধ্যে অনেক গরু, বাছুর, ছাগল ছানা ছিল। এইসব পশুগুলোকে হরিনাথ বাবু খুব যত্ন করতেন। আসলে হরিনাথ বাবু এইসব গরু ছাগলগুলোকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। আর তা হবে নাই বা কেন? একদম ছোট্ট বেলা থেকে গরু, ছাগল, ভেড়া ইত্যাদি নিয়েই তো হরিনাথ বাবু বড় হয়েছেন। একদম ছোটবেলা থেকেই হরিনাথ বাবুর পড়াশোনার প্রতি খুব আগ্রহ ছিল। দিন রাত পড়াশোনা করতেন। ওনার মা বাবা দুজনেই মারা গিয়েছিলেন। বাড়িতে বৃদ্ধা ঠাকুমার কাছেই মানুষ। হরি, গরু ছাগলগুলো মাঠে নিয়ে যা, বেলা হলো। হরিনাথ বাবুদের তখন 4টে গাই গরু ছিল। সেগুলো নিয়েই মাঠে চলে যেত। হরিনাথ বাবুর তখন এতই পড়াশোনার ঝোঁক ছিল যে মাঠে যাওয়ার সময় সঙ্গে করে একটা বই নিয়ে যেত। ঘাসে ভরা মাঠে গাইগুলো ছেড়ে দিয়ে একটা গাছের ছায়ায় বসে পড়াশোনা করত। কিছুক্ষণ পরে বাড়ি ফিরে চান খাওয়া করে স্কুলে চলে যেত। কিন্তু পড়াশোনার খরচ, খাওয়া দাওয়া, সমস্ত খরচ কোথা থেকে আসবে? বাড়িতে তো উপার্জনশীল ব্যক্তি কেউই নেই। 4টে গাই গরু যা দুধ দিত তার বেশিরভাগটাই গোয়ালাকে বিক্রি করে যা টাকা পয়সা আসতো সেই দিয়েই সমস্ত খরচ চলত। সুশিক্ষিত সৎ হরিনাথ বাবু সেই দিনগুলোর কথা ভোলেননি। পশুদেরকে খুব ভালোবাসেন। শিক্ষকতায় অবসর নিয়েই আবার নতুন করে গরু ছাগল কিনেছেন। মা বাবাকে তো ছোটবেলাতেই হারিয়েছেন। যার কাছে মানুষ সেই ঠাকুমাও অনেক দিন হলো মারা গেছেন। এখন অবিবাহিত হরিনাথ বাবুর আপনজন বলতে এই গরু ছাগলগুলোই রয়েছে। বয়স হয়েছে বলে হরিনাথ বাবু এখন গরু ছাগলগুলোকে মাঠে চড়ানোর জন্য নিয়ে যান না। বেতন দিয়ে কালীচরণ নামে একটি ছেলেকে রেখেছেন, যে প্রতিদিন মাঠে চড়াতে নিয়ে যায়। হরিনাথ বাবু কালীচরণকে জল খাবার দিতেন। কালীচরণ সেটা পুটলি করে লাঠিতে বেঁধে নিয়ে যেত। খিদে পেলে মাঠে বসেই খেয়ে নিত। বিস্তীর্ণ ঘাসের জমিতে যখন গরু ছাগলগুলো ঘাস খেত তখন কালীচরণ বসে বসে ঝিমোতো। আসলে ছেলেটি ছিল খুবই দুর্বল। হরিনাথ বাবু প্রতি মাসের শেষে কালীচরণের বেতন দেন। প্রতিবারেই ওর মা এসে নিয়ে যায়। আজ মাসের শেষ দিন, তাই কালীচরণের মা এসেছে বেতন নিতে। হঠাৎ কালীচরণের মা ভয়ে ভয়ে বলল, বাবু, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, বলবো? হ্যাঁ, বলে ফেলো। মানে বলছিলাম, আজ আপনি কি এই মাসের সঙ্গে আগামী মাসের বেতনটা অগ্রিম হিসাবে দেবেন? তাহলে খুব উপকার হতো। তার মানে আজ 2 মাসের বেতন দিতে হবে। ঠিক আছে, এ আর এমন কি, নিয়ে যাও। তারপর 2 মাসের বেতন নিয়ে কালীচরণ আর তার মা বাড়ি চলে গেল। তারপর দিন কালীচরণ আর কাজে আসেনি। হরিনাথ বাবু কাগজ পড়তে পড়তে বারবার দরজার দিকে লক্ষ্য করছিলেন, কালীচরণ আসছে কিনা তা দেখার জন্য। এইভাবে 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু কালীচরণ আর আসেনি। হরিনাথ বাবুর ধৈর্যচ্যুতি ঘটল। পাড়ার গোপালকে বাড়িতে ডাকলেন। এই গোপালই কালীচরণকে এখানে কাজের জন্য জোগাড় করে দিয়েছিল। বাবা গোপাল, আজ 1 সপ্তাহ হলো কালীচরণ কাজে আসি। তুই একবার খোঁজ নিয়ে দেখবি এতদিন ধরে কেন কাজে আসছে না। কিন্তু মাস্টারমশাই, কালীচরণদের বাড়িতে আমি ঠিক চিনি না। ওর মা মাঠে শাক তুলতে আসে মাঝে মাঝে। আমি একদিন আপনার জন্য কাজের ছেলে খোঁজ করতে বউটা ওর ছেলের কথা বলেছিল। তবে এটা জানি ওদের বাড়ি ডাঙ্গাপাড়ায়। কিন্তু হঠাৎ করে আসা বন্ধ করে দিল কেন তাই ভাবছি। আসলে ভুলটা আমিই করেছি। আমাকে খুব দরকার বলে 1 মাসের অগ্রিম বেতন চাইল, আর আমি 7-5 না ভেবে দিয়ে দিলাম। টাকাটা হাতে পেল, ব্যাস।
আসা বন্ধ করে দিল। এখন বুঝতে পারছি অগ্রিম বেতনটা না দিলেই ভালো হতো, কিন্তু ছাড়বো না। ডাঙাপাড়ায় গিয়ে বাড়িটা ঠিক খুঁজে নেব। চল তো। তারপর হরিনাথ বাবু আর গোপাল সাইকেলে করে ডাঙাপাড়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এই বিশাল ফাঁকা মাঠ পের হলেই ডাঙাপাড়া। বুঝলি গোপাল, আজকাল মানুষের উপকার করতে হলে বুঝে সুঝে করতে হবে। তবে দেখ, আমি যেমন কারোর সঙ্গে অন্যায় কিছু করি না, তেমন আমার সঙ্গে কেউ অন্যায় করলে তাকে ছেড়ে কথা বলি। দেখ, আজ ওদের মজা দেখাচ্ছি। হরিনাথ বাবু কালীচরণদের ওপর খুব রেগে গেছেন। রাগে গজরাতে গজরাতে ক্রমশ ডাঙাপাড়ার দিকে এগিয়ে গেলেন। পাড়ার লোককে জিজ্ঞাসা করে হরিনাথ বাবু আর গোপাল কালীচরণদের বাড়ি এসে পৌঁছলেন। দেখলেন কালীচরণের মা দুয়ারে ঝিম মেরে বসে আছে। হরিনাথ বাবু বললেন, কি ব্যাপার গো? হ্যাঁ, তোমাদের একটা কাণ্ডজ্ঞান নেই? একটা খবর পর্যন্ত দাওনি, দুম করে কাজে যাওয়া বন্ধ করে দিয়েছো। কালীচরণ কোথায়? 5 দিন আগে কালীচরণ মারা গেছে। কি বলছো তুমি? মারা গেছে? কি হয়েছিল? টিবি হয়েছিল। 5 বছর আগে আমার স্বামীও ওই রোগেই মারা গিয়েছিল। অপুষ্টি আর অনাহারের জন্যই এই রোগ। আমি যা রোজগার করি আর ওর পাওয়া মাইনে দিয়ে একবেলা কোনো রকমে খাবার জুটত। কয়েকদিন আগে থেকেই দেখলাম ও খুব দুর্বল হয়ে পড়েছে। তা সত্ত্বেও আপনার কাছে কাজ কামাই করতো না, জোর করে যেত। যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল অবস্থা একদমই ভালো নয়। 2 ইঞ্জেকশন দিল। তারপরেই আমার কালীচরণ নেতিয়ে পড়ল। ওষুধ শরীরে নিতে পারল না, আর ও মারা গেল। আমি আপনাকে খবর দিতে পারিনি। ধার নেওয়া টাকাটা জোগাড় করেই আমি দিয়ে আসব। হরিনাথ বাবু সব শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। কোনো কথাই মুখ দিয়ে বের হচ্ছিল না, যেন এই মুহূর্তটা সহ্য করতে পারছিলেন না। বেশিক্ষণ দাঁড়াতে পারেননি হরিনাথ বাবু। কালীচরণের মাকে সব রকম সহযোগিতা করার আশ্বাস দিয়ে বাড়ির পথ ধরেছিলেন। গোপালের সঙ্গে চুপচাপ যাচ্ছিলেন, কোনো কথাই বলছিলেন না। মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। যে ছেলেটা দুর্বল শরীর নিয়েও একদিনও কামাই করেনি, আর তার উপরেই কিনা কামাই করার জন্য রাগ করছিলেন। ওরা যে এত গরিব, ভালো করে খেতেও পায় না, এটা তো জানতেও পারেননি। এইসব ভেবে হরিনাথ বাবুর নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। আসলে কোনো দোষ নেই হরিনাথ বাবুর। গরিবের অসহায়তা খুবই নিষ্ঠুর আর বেহিসেবি। তাই সৎ, বিবেকবান, শিক্ষিত হরিনাথ বাবুও হিসাব মেলাতে পারেননি। গরিবের ভয়ঙ্কর রূপ ঠিকমতো উপলব্ধি করার জন্য শুধু বইয়ের পাতা পড়া যথেষ্ট নয়, গরিবের ঘরে আসতে হয়, যেটা হরিনাথ বাবু উপলব্ধি করলেন কালীচরণের বাড়িতে এসে। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর এইরকমই আরো সুন্দর সুন্দর গল্প দেখার জন্য আমাদের চ্যানেল চৌকিৎকিৎ বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। আর এই গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর অনেক শেয়ার করো। ধন্যবাদ।